আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রূপালী বাংলাদেশের পর্দায় আপনার অনেক কর্মব্যস্ত সময়ের ভিতর থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানবেন। দেশের বর্তমান চলমান রাজনৈতিক যে সংকট এবং 16 বছরের সংকট, দুইয়ে এখন কিন্তু এক না। এখনকার সংকট চলছে হাসিনার বিদায়ের পর যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, ওই পদ্ধতির পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। আর এক পক্ষ বলছে আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে হবে। আর এক পক্ষ বলছে পিআর, আনুষঙ্গিক বিষয়ে কথা উঠছে। তো এই বিষয়ে না গিয়ে প্রথমে আপনাকে বলতে চাই যে 16 বছরে মানুষের নিঃশ্বাস ফেলাবার কোনো সুযোগ ছিল না। কারণ পথে পথে বাধা, গণতন্ত্রের নামে অপপ্রশাসন, গণতন্ত্রের নামে কুক্ষিগত করা, গণতন্ত্রের নামে দলীয়করণ করা। গণতন্ত্রের মুখে ছিল, অন্তরে ছিল তাদের একদলীয় শাসন ব্যবস্থা। 16 বছরে তার কারণ ছিল তার পিতাই এই পথটা অনুসরণ করে দিয়ে গেছেন। যদি 1971 সালে স্বাধীনতার পর উনি যখন পাকিস্তান থেকে ফেরত আসেন, লন্ডনে বসে বিবিসির সাংবাদিককে বলেছিলেন যে দেশে কি ঘটছে, বল দেশ তো স্বাধীন হয়ে গেছে। তখন উনি দেশে এসে যদি সত্যিকার যারা স্বাধীনতার সপক্ষের লোক ছিলেন, বুদ্ধিমান লোক ছিলেন, শিক্ষক ছিলেন, পেশাজীবী ছিলেন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ছিলেন, তাদের সমন্বয় করে দেশটা পরিচালনা করতেন, তাহলে দেশের এই ভয়াবহ অবস্থাটা সে সময় হতো না আমার দৃষ্টিতে। তখন আমি এক পক্ষ, হয়তো তখন ওই পক্ষেরই লোক ছিলাম। তখন আমরা অনেকেই তাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে দেশ সবার জন্য, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষও ছিল। আপনি যদি এক করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে দেশ সুন্দর হবে, এগিয়ে যাবে। কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ, এদিকে ভারতীয় সহযোগিতার দেশ স্বাধীন হলেও ভারতীয়রা আমাদের অস্ত্র শস্ত্র, আমাদের মূল্যবান জিনিসপত্র সব করে লুট করে নিয়ে গেছিলেন। এগুলো তাকে জানানো হয়েছে। তারপরে উনি ওনার দল আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলেন, সরকার পরিচালনা করলেন, একদলীয় শাসন কায়েম করলেন, সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন, বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলেন। সে অনুসরণেই তার বিদায়ের পরে তারই কন্যা তারই পথ অনুসরণ করে 13, 14, 18, 24 যে নির্বাচনগুলো করেছেন, সেগুলো একটা একদলীয় নির্বাচনের মতোই। সে কারণে হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, স্পেশালি বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল, দেখুন 1/11-এর সময় আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল এই দলকে, এই দলের প্রধানকে, এই দলের পরিবারকে। এরশাদও চেয়েছিল দলটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা দোয়া, জনগণের ভালোবাসার কারণে একটা গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিকে হাতের মুঠোয় এনে, দলকে হাতের মুঠোয় এনে সংগঠিত করে এরশাদ বিরোধী আন্দোলন করে, এরশাদকে বিদায় করে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রথমেই প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। তার উদাহরণ এই জন্য দেওয়া হয়, তার আপসী নেতৃত্বের কারণ, তার সততার কারণ, বিশেষ করে তার প্রয়াত স্বামী সেনাবাহিনী প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তারই পথ অনুসরণ করে জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করলেন, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করলেন, একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, পথিক হিসাবে উনি দেশ সেবার জন্য নিয়োজিত হলেন। তখনই একটি কুচক্রী মহল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। এর উদাহরণ এই জন্য যে বেগম জিয়া হাতে রাজনীতি না থাকলেও তার
জিয়ার আদর্শ অনুসারে সে দেশকে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ দিতে পেরে বিদায় করতে পেরেছে। দেখেন তারপরে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র 111 আনা, লগিবুটে দিয়ে মানুষ মারা, ইসলামিক পাঠাগারে অগ্নিসংযোগ করা, মসজিদে পায়ে জুতা পরে ঢুকার ইতিহাস সৃষ্টি করে 111 এনে মঈন ফখরুদ্দিনের দ্বারা সে প্রভাবিত হয়ে সেদিন ওদেরকে সমর্থন দিয়ে আবার একটা ক্ষমতায় গেলেন। সে ক্ষমতা গিয়েও দেশের সার্বিক অবস্থা ভয়াবহ বিডিআর মিউটিনিটি ঘটে গেল। সেটাও একটা বিরাট ষড়যন্ত্রের শিকার। এটা আস্তে আস্তে এখন বের হচ্ছে, নানক আজম কারা কি করেছে, কেন করেছে, কার আদর্শ বাস্তবায়নের জন্য এটা করেছে, আর্মিকে শূন্যতা আনার জন্য করেছে, ওটা বেরিয়ে পড়বে। সেখানে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন 16 বছরের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটা সংগঠিত শক্তি হিসাবে রাজপথে ছিলেন। এই যে পিআর পদ্ধতি এবং এই যে বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাগুলো আসলে নির্বাচনকে বিলম্বিত করার এক ধরনের প্রচেষ্টা কিনা, কিভাবে দেখেন আপনি? আপনি তো আবার চলমান রাজনীতি চলে গেলেন। জি, চলমান রাজনীতির সংকট তো আছেই, জি, থাকবে। বিভিন্ন দলের বিভিন্ন মত, এটা একটা তাদের রাজনৈতিক কৌশল হইতে পারে। সবাই আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। সেখানে আমি মনে করি কে কি বলছে সেটা হজম করতে হবে। এই কারণে হজম করতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তম রাজনৈতিক দল। তারা তাদের দলীয় অনুসরণ যে কথাগুলো হাসিনা থাকতে 31 দফা দিয়ে বলে দিয়েছে, সে কথাগুলোই আবার পুনরাবৃত্তি হচ্ছে। অতএব বিএনপি তো কারো কাছে, জনগণ ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার দরকার নেই। বিএনপি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে আমার ভোট আমি দেব, যে আসুক সেই সরকার গঠন করবে। এখন এরই মধ্যে একটা বিভ্রান্তকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য যদি বিভিন্ন রাজনৈতিক দল, তারাও রাজপথে যারা ছিল, তারাও দু একটা দল এটা বিরোধিতা করছেন, পিআরের পক্ষে কথা বলছেন, আমরা এটা বিরোধিতা করছি। কারণ জনগণ পিআরটা বুঝে না, চিনে না। বিশ্বের অনেক দেশেও পিআর পদ্ধতি থাকলেও সেটা মানে খুব একটা কার্যকর ব্যবস্থা না। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক গণতান্ত্রিক দেশগুলোতেও পিআর নাই, যুক্তরাষ্ট্রও নাই, যুক্তরাজ্যও নাই। সেখানে আমি মনে করি এই বিষয়গুলো তাদের রাজনৈতিক কৌশল বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই জায়গা থেকে আসতে চাই। আমরা জানি যে আসলে বিএনপি 31 দফা যে আসলে বলা হচ্ছে যে আগামীর দৃষ্টিভঙ্গি চেঞ্জ বা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন এবং যে গতানুগতিক যে রাজনৈতিক ধারা, সেই ধারা থেকে বেরিয়ে এসে আসলে বিএনপি যে 31 দফা, এই 31 দফা আসলে কার্যকর হলে আমাদের জন্য বা বাঙালির জন্য, গণমানুষের জন্য আসলে কি ধরনের পরিবর্তন আসবে বা গণতান্ত্রিক কি ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন? বিএনপি তো জুলাই আগস্ট বিপ্লবের পরে সৃষ্টি হয়নি। জি, বিএনপি তো শহীদ জিয়া গঠন করেছে 1978 সালের 1 সেপ্টেম্বর। সকল বুদ্ধিমান, সকল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেও উনি অনেকটা কৃতকার্য হয়েছেন। সব ভুলে গিয়ে দেশের জন্য মায়া, দরদ, গণতন্ত্র, সার্বিক অবস্থাপূর্ণ ভাষণ করার জন্যই উনি সেদিন আহ্বান জানিয়ে এক করেছেন। বিএনপি নতুন দল না, বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। অতএব এই প্রশ্নগুলো আমি মনে করি তারেক রহমান সাহেব 16 বছর দেশের বাইরে থেকে যে অকুণ্ঠ রাজনৈতিক দূরদর্শতা উনি অর্জন করেছেন, তার প্রমাণ বহির্বিশ্বের বড় বড় নেতারাও তার সাথে সাক্ষাৎ করে ওনারা ওনাদের অনুভূতি প্রকাশ করেছেন যে একটা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য তার অপরিসীম অভিজ্ঞতা আছে। সেখানে আমি মনে করি এই নিয়ে কথা বলার প্রয়োজন নেই। উনি আসুক, উনি আসবেন। দেশের জনগণ যদি বিএনপিকে সামনে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে উনি সরকার গঠন করবেন। এবং উনি এটাও বলেছেন আমার 31 দফার মধ্যেই নিহিত আছে আমি কিভাবে সরকার পরিচালনা করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই জায়গা থেকে আসি।
যে এখন বিভিন্ন মহল থেকে বা সাধারণ মানুষ কিছু ব্যাপার বলার চেষ্টা করছে যে দেশের আইন শৃঙ্খলা অবস্থা যেটা, এটা অবনতি হচ্ছে অনেকে বলার চেষ্টা করছে, বা আমরা যদি দেখি যে মব সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে হানানির ঘটনাগুলো ঘটছে, এই জায়গা থেকে অনেকে বলার চেষ্টা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে আসলে প্রশাসনের কাঠামো, এই কাঠামো দিয়ে সুষ্ঠু নির্বাচন যেটা সেটা আসলে করা খুব কতটা সম্ভবপর আসলে? দেখুন, এই কথাগুলো সবাই বলে, আমরাও বলি। জি 16 বছরে অসংখ্য আওয়ামী লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের নামে অনেকে চাকরি দিয়েছে, যার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হলো, জুলাই বিপ্লব সংগঠিত হলো। এখন 1 বছরে তো এই জঞ্জাল মুক্ত করা বড় কঠিন। নিয়োগ দেওয়া, হাসিনার মতো নিয়োগ দিলে তো সে আবার বদনাম হয়ে যাবে। সে কারণে তো এখনো যে প্রেতাত্মারা আছে সেটা কন্ট্রোলে রাখতে হবে। যতটুকু সম্ভব যাচাই বাছাই করে এদেরকে বাদ দেওয়া উচিত আমার দৃষ্টিতে। আর ততটুকু যদি থেকে যায় তাদেরকে কন্ট্রোল করতে হবে নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে। টু শব্দ তারা করতে পারবেন, পক্ষপাতিত্ব করতে পারবেন না। সে কারণে এই বিষয়গুলো সরকার, আমি বিশ্বাস যে ইউনূস সরকার পারবে, আর নাসির সাহেব যিনি প্রধান নির্বাচন কমিশনার উনিও পারবে। উপর আক্রমণের কথা বলেছেন, এই বিষয়গুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো একটা প্রি প্ল্যান হতে পারে। তবে আইন শৃঙ্খলা এত বেশি খারাপ আমি দেখি, আমার চোখে পড়ে না। অন্তত কন্ট্রোল করার চেষ্টা করছেন সীমিত লোক দিয়া। পুলিশ বাহিনীকে তো হাসিনা ধ্বংস করে দিয়েছে। এটাকে পুনর্বহাল করা, পুনর্বাসন করা খোদা বক্সের একা পক্ষের সম্ভব না। সবাই যৌথভাবে, সব দল তাকে সহযোগিতা করছেন। তো এগুলো থাকবে না, ইনশাল্লাহ নির্বাচন আগে সব সমাধান হয়ে যাবে। আমি ঠিক আপনার যে এই জায়গা থেকে আসে, যেমনটা আপনি বলছিলেন যে এগুলো প্রি প্ল্যান হতে পারে বা এগুলো অনেক কিছু আসলে চক্রান্তের অংশ হতে পারে। সেক্ষেত্রে আমাদের আওয়ামী লীগের যে কার্যক্রম এটি নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে মিছিল হয়, ঝটিকা মিছিল হয়। এটার মাধ্যমে আসলে আওয়ামী লীগকে তার অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে, নাকি তাদের ফিরে আসার কোনো ধরনের? এগুলো তো করবে, তারা তো ছোট দল ছিল না, তারা তো ক্ষমতায় ছিল 16 বছর। তো অসংখ্য টাকা পয়সার মালিক তারা, সবখানে তারা দুর্নীতি করেছে। ওয়ার্ড কমিটি থেকে আরম্ভ করে গ্রাম পর্যায়ে সবার কাছে অজস্র কোটি কোটি টাকা আছে, অবৈধ টাকা আছে। আওয়ামী লীগের এমপিরা তাদের চেলা চামুণ্ড যারা তৈরি করেছে তাদেরকে অসংখ্য ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে। তারা তো বিচ্ছিন্নভাবে 2-4টা করতে পারে। একটা থানার ওসি 14টা পুলিশ নিয়ে এত বড় এলাকায় কোথায় মিছিল হচ্ছে কন্ট্রোল করা সম্ভব না। একটা পুরো করে একটা বের হইতে পারে, এটাকে আমি এত বড় আকারে দেখি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষ প্রশ্নটি করতে চাই। প্রশ্নটি এমন, আসলে আপনি নোয়াখালী 1 এবং 2 আসনের মানে নির্বাচিত সংসদ প্রতিনিধি ছিলেন। আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি কেমন দেখতে চান, বা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? দেখুন, আমি তো 1991 সাল থেকে পরপর 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এটা আমার ব্যক্তিগত কোনো গুণ ছিল না। যে মার্কা, যে দল, ওই দলের নেতা নেত্রী, বর্তমান নেতা, তাদের গুণে গুণান্বিতই জনগণ আমাকে ভোট দিয়েছে। সে প্রার্থী যারাই ছিল, অনেক অনেক পার্থক্য ছিল, ভোটের ব্যবধান ছিল। তো আমি তো আগেই স্বীকার করি আমি নিজেই গুণে গুণান্বিত না। আমি সমাজসেবক হিসাবে ছাত্র রাজনীতি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি, পার্লামেন্টেও 5 বার এলাকার দায়িত্ব পালন করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির দায়িত্ব পালন করেছি, প্রধান হুইপ হিসাবে পার্লামেন্টে দায়িত্ব পালন করেছি, জেলার বিএনপির দায়িত্ব পালন করেছি, উপজেলার দায়িত্ব পালন করেছি, এখানে উপদেষ্টা হিসেবে আছি, আগে প্রচার সম্পাদক ছিলাম। সে কারণে আমি আমার দৃষ্টিতে সততা দিয়ে যারা আমরা রাজনীতি করি, অসৎ লোক দলের মধ্যে খুবই কম গোনা যায়। তাদের দল থেকে বেরও করে দেওয়া হয়। কিন্তু জিয়াউর রহমানের সততার গুণে আজকে দল যে পর্যায়ে তারেক রহমান নিয়ে গেছেন, এই যে আমাদের নামে বদনাম হচ্ছে, যে চাঁদাবাজি হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আমরা তো বসে নাই। সেখানে আমার দৃষ্টিতে আগামীতে নোয়াখালীর 2 আসনের অতীতের ন্যায় যদি আবারও
দল আমাকে মনোনীত করে, দল যদি আমাকে এমপির নমিনেশন দেয়, আমি আপ্রাণ চেষ্টা করব অতীতের ন্যায় জনসভা করা, গ্রাম পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলা সমাধান করা অতীতের ন্যায়। থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।